হ্যাসেলাক চক্র নিয়ে আলোচনা করছি। অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক হ্যাস এবং সেলাক চালক সংশ্লেষণের যে গতিপথটি আবিষ্কার করেন তাকে হ্যাস-সেলাক চক্র বলে। হ্যাস-সেলাক চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট একটি যৌগ। একে 4 কার্বন যৌগ বলা হয়। এটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এর কার্বন সংখ্যা 4টি, 1 2 3 4। এই কারণে হ্যাস-সেলাক চক্রকে কার্বন 4 চক্র বলা হয়। হ্যাস-সেলাক চক্র বা কার্বন 4 চক্রের রেখাচিত্র। এটা হলো রেখাচিত্র। যদি পরীক্ষায় কার্বন 4 চক্রের রেখাচিত্র আসে তাহলে এটা দিতে হবে, চিত্র আঁকলেই হবে, বর্ণনা দিতে হবে। আর যদি বর্ণনা আসে তাহলে রেখাচিত্র দিয়ে বর্ণনা উল্লেখ করতে হবে। প্রথমে ফসফেনল পাইরুভিক অ্যাসিড এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পাইরুভিক অ্যাসিড বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। ম্যালিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিডই হলো এই চক্রের খাদ্য। পাইরুভিক অ্যাসিডের কিছু অংশ পরে ফসফেনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এবং সেটা হ্যাস-সেলাক চক্রকে সচল রাখে। তাহলে এখানে প্রোডাক্ট হলো বা সাবস্ট্রেট হলো ফসফেনল পাইরুভিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড। এই 4টি প্রোডাক্ট। এখানে এনজাইম হলো কার্বক্সিলেজ এনজাইম, ম্যালিক ডিহাইড্রোজিনেজ এনজাইম, ডিকার্বক্সিলেজ এনজাইম, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইম। 4টি ধাপ আছে। 1 নাম্বার ধাপে কার্বক্সিলেজ এনজাইমের কার্যকারিতা ফসফেনল পাইরুভিক অ্যাসিড অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। দ্বিতীয় ধাপে ম্যালিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। তৃতীয় ধাপে ডিকার্বক্সিলেজ এনজাইমের কার্যকারিতা ম্যালিক অ্যাসিড হতে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিড হলো এই চক্রের খাদ্য। এরপর 5 নাম্বার ধাপে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের কার্যকারিতা পাইরুভিক অ্যাসিডের সামান্য অংশ ফসফেনল পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। ফসফেনল পাইরুভিক অ্যাসিড হ্যাস-সেলাক চক্রে আবার প্রবেশ করে এবং চক্রটিকে সচল রাখে। এখানে এনজাইমের নাম মুখস্থ রাখার বিষয় কার্বক্সিলেজ, ডিকার্বক্সিলেজ। ম্যালিক অ্যাসিড উৎপন্ন করে ম্যালিক ডিহাইড্রোজিনেজ। পাইরুভিক অ্যাসিডকে ভাঙে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এই কারণে কার্বক্সিলেজ, ম্যালিক ডিহাইড্রোজিনেজ, ডিকার্বক্সিলেজ, পাইরুভিক অ্যাসিড কাইনেজ। হ্যাস-সেলাক চক্র বা শিফর চক্রের বর্ণনা। যদি চক্রটির বর্ণনা আসে তাহলে রেখাচিত্র দিয়ে এই চিত্রটা এঁকে, এটাকে বলে রেখাচিত্রটা এঁকে এই বর্ণনাটা দিবে। বর্ণনা হলো 1 কার্বক্সিলেজ এনজাইমের কার্যকারিতা ফসফেনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হলো 4 কার্বন বিশিষ্ট একটি যৌগ। এই কারণে এই চক্রকে কার্বন 4 চক্র বলা হয়। দ্বিতীয় ধাপে ম্যালিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তৃতীয় ধাপে
ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে ম্যালিক অ্যাসিড হতে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। চতুর্থ ধাপে পাইরুভিক অ্যাসিড কাইনেস এনজাইমের কার্যকারিতা পাইরুভিক অ্যাসিড থেকে ফসফেনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ফসফেনল পাইরুভিক অ্যাসিড C4 চক্রে প্রবেশ করে এবং চক্রটিকে সচল রাখে। C3 চক্র এবং C4 চক্রের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। C3 এবং C4 চক্র দিয়ে উদ্দীপক হবে, গোয়াতে আসতে পারে। C3 C4 চক্রের পার্থক্য থাকতে পারে, অথবা ঘতে C3 চক্রের রেখাচিত্র থাকতে পারে, C3 চক্রের বর্ণনা থাকতে পারে। এ কারণে C3 চক্র এবং C4 চক্রের মধ্যে পার্থক্য ভালোভাবে পড়তে হবে। C3 চক্র আর C4 চক্রের মধ্যে পার্থক্য মনে রাখার জন্য একটা বিষয় খেয়াল করতে হবে, সেটি হলো C3 চক্রটি আবিষ্কার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যালভিন এবং ব্যাসাম। মার্কিন যুক্তরাষ্ট্র শীত প্রধান একটি দেশ। আর C4 চক্রটি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যাস এবং সেলার। অস্ট্রেলিয়া একটি বিশ্ব প্রধান দেশ। এই দুইটি শব্দ মনে থাকলে তুমি পার্থক্য নিরূপণ করতে পারবে। কারণ শীত প্রধান দেশ C3 চক্রের উদ্ভিদ, শীত প্রধান দেশে দিনের পরিমাণ ছোট থাকে, আলোর পরিমাণ পরিবেশে কম থাকে, তাপমাত্রার পরিমাণ কম থাকে, কার্বন বিজারণও সেখানে কম হয়। কার্বন বিজারণ হলে সালোক সংশ্লেষণের হারও সেখানে কম হয়। আর যদি দিনের পরিমাণ কম থাকে, আলোর পরিমাণ কম থাকে, তাপমাত্রার পরিমাণ কম থাকে, তাহলে সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইডটা একটু বেশি ঘনত্বের হতে হয়। অপরদিকে C4 চক্রটি গ্রীষ্মপ্রধান দেশে ঘটে। গ্রীষ্মপ্রধান দেশে দিনের পরিমাণ বড় হয়, দিনের আলোর পরিমাণ বেশি থাকে, তাপমাত্রার পরিমাণও বেশি থাকে। তাহলে সেখানে সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কম দরকার হয়। সেই পরিবেশে কার্বনের বিজারণও বেশি হয়, সালোক সংশ্লেষণও বেশি হয়। এটা মনে থাকলে আমরা C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্যটা খুব সহজেই অনুধাবন করতে পারবো এবং লিখতে পারবো। এক নম্বর হলো C3 চক্রের কার্বন ডাই অক্সাইড গ্রাহক হলো রাইবোলোজ 1,5-বিসফসফেট, অর্থাৎ C3 চক্রের কাঁচামাল হলো রাইবোলোজ 1,5-বিসফসফেট। রাইবোলোজ 1,5-বিসফসফেটই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। C4 চক্রের কার্বন ডাই অক্সাইড গ্রাহক হলো ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ C4 চক্রের কাঁচামাল হলো ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। প্রথম উৎপাদিত বস্তু C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। C3 চক্রটি ঘটার জন্য বেশি ঘনত্বের কার্বন ডাই অক্সাইড দরকার হয়, কারণ সেখানে আলো কম, দিনের পরিমাণ কম, তাপমাত্রা কম। শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডটা বেশি লাগবে, তা না হলে ঘটবে না চক্র। C4 চক্র ঘটানোর জন্য কম ঘনত্বের কার্বন ডাই অক্সাইড দরকার হয়, কারণ এখানে দিনের পরিমাণ বেশি, আলোর পরিমাণ বেশি, তাপমাত্রার পরিমাণও বেশি। এই জন্য কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটা কম থাকে। 4 নাম্বার পার্থক্য হলো C3 চক্র নিম্ন তাপমাত্রায় ঘটে, 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘটে। আর C4 চক্রটি উচ্চ তাপমাত্রায় ঘটে, 32 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘটে। এখন আমাদের দেশে তাপমাত্রা কিন্তু 45 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম বেশি হয়ে যাচ্ছে। C3 চক্র মেসোফিলের ক্লোরোপ্লাস্টে ঘটে, আর C4 চক্র
মেসোফিলের বান্ডল শীতের ক্লোরোপ্লাস্টে ঘটে। C3 চক্র কম আলোতে ঘটে, C4 চক্র উচ্চ আলো বা বেশি আলোতে ঘটে। C3 চক্র শীত প্রধান দেশের উদ্ভিদে ঘটে, আর C4 চক্র বিশ্ব প্রধান দেশের উদ্ভিদে ঘটে। C3 চক্রটি কার্বন 3 উদ্ভিদ এবং কার্বন 4 উদ্ভিদ উভয় উদ্ভিদেই ঘটে, আর C4 চক্রটি শুধুমাত্র কার্বন 4 উদ্ভিদ বা 4 কার্বন বিশিষ্ট উদ্ভিদে ঘটে। এটা হলো এই দুটা চক্রের মধ্যে পার্থক্য। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মনোযোগের সাথে পড়বে, স্টাডি করবে। তো এখানে শেষ হলো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।